ভিকটিমের বাবা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 1/194 তারিখ 2 অক্টোবর 2024। পরবর্তীতে 2 অক্টোবর 2024 তারিখ অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ 2 লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম পরিবারের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারী 6,000 টাকা প্রদান করে। অপহরণকারী বাদল মুক্তিপণ আদায় করতে ভিকটিমকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে বলে জানা যায়। অতঃপর ভিকটিমের পিতা র্যাব 2 এর নিকট ভিকটিম উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে অপহৃত ভিকটিমকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এখানে মূলত যে আব্দুল্লাহ নূর তুষার তার মাকে মূলত ভিকটিম যে বাদল, তিনি তার ছদ্মনাম হৃদয় ব্যবহার করে তার সাথে একটি রং নাম্বারে ফোন দিয়ে তার সাথে মূলত সম্পর্ক তৈরি করে এবং সে সম্পর্কের জলে এই যে ভিকটিম তার মা তার সাথে এর পূর্বে মূলত তার সাথে তার 17ই সেপ্টেম্বর তার সাথে প্রথম তার সাথে কথা হয় এবং তিনি তার সাথে মিরপুরের একটি এলাকায় দেখা করেন, মাজার রোড সংলগ্ন এলাকায়। এর পরবর্তীতে তাদের সাথে ফোনে কথাবার্তা হতো এবং যে এই অপহরণকারী বাদল ওরফে হৃদয় তাকে তিনি ধর্মবোন হিসাবে অভিহিত করেন এবং তার সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করেন। পরবর্তীতে এই বাদল ভিকটিম যে মা তাকে সহ যে আমাদের যে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল আছে সেখানে তাকে যাওয়ার জন্য অনুরোধ করে এবং পরবর্তীতে তারা সেখানে মিলিত হয়। পরবর্তীতে যখন তারা এই অপহৃত যে আব্দুল্লাহ নূর তুষার বাদল তাকে চিপস কিনে নেওয়ার জন্য তাকে লঞ্চ ঘাট থেকে বাইরে নিয়ে যেয়ে একটি দোকানে নিয়ে যাওয়ার কথা বলে এবং পরবর্তীতে মূলত এটি হচ্ছে 30শে সেপ্টেম্বর বিকাল 5টার ঘটনা। পরবর্তীতে তারা বলে যে 30 মিনিট দেরি হবে, আরও 30 মিনিট দেরি হবে, এভাবে করতে করতে প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়। যখন আর তার সাথে যোগাযোগ করতে না পেরে এই অপহৃত যে আব্দুল্লাহ তুষারের মা সে পরবর্তীতে তার বাসায় ফেরত আসে এবং ফেরত এসে তার পরিবারের সদস্যকে বিষয়টিকে অবহিত করে এবং পরবর্তীতে তারা যখন আর তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে না পেরে পরবর্তীতে তারা পুলিশের কাছে দ্বারস্থ হন এবং একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধান করে কিন্তু কোনো সুরাহা করতে না পারে আর র্যাব 2 এর অধিনায়ক বরাবর তারা আবেদন করেন এবং এরই প্রেক্ষিতে মূলত আমরা র্যাব 2 এর অভিযানিক দল এই বিষয়টিতে ইনভলভ হই। পরবর্তীতে আমরা দেখতে পারি যে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় যে তারা মূলত পিরোজপুরের মঠবাড়িয়ার থানাধীন আমরাগাছি হোগলপাতি নামক একটি প্রত্যন্ত এলাকায় তাকে নিয়ে গিয়েছে এবং আরও বিস্তারিত অনুসন্ধানে আমরা জানতে পারি যে মূলত এই যে বাদল যে তার ছদ্মনাম হৃদয় তিনি মূলত নিজেকে বিভিন্ন সময় জাহাজ শ্রমিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মচারী পরিচয় দিয়ে তিনি মূলত এই অপরাধমূলক কার্যক্রমগুলি পরিচালনা করেন এবং এলাকায় খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে তার এলাকাতে বিভিন্ন ধরনের দেনা রয়েছে এবং আমরা বিস্তারিত অনুসন্ধানে আমরা আরও জানতে পারি যে এই অপরাধমূলক কর্মকাণ্ডে বাদলের সাথে তার স্ত্রীও তাকে সহায়তা করেন এবং যখন এই আব্দুল্লাহ নূর তুষারকে তাকে মূলত এই সদরঘাট থেকে তাকে নেওয়ার সাথে সাথে তাকে একটি বাসে করে তাকে মঠবাড়িয়াতে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি ঘরে আটকে রাখা হয় এবং এই আব্দুল্লাহ নূর তুষার অত্যন্ত ছোট বয়স তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং তাকে জোরপূর্বক মারধর করে তার স্ত্রীও তাকে এতে সহায়তা করেন আর যে অপহরণকারী বাদল হাওলাদার তিনি এবং তার স্ত্রী তাকে মারধর করে এবং জোরপূর্বক তাকে এই ঘুমের ওষুধগুলো খাওয়ায় তাকে জোর করে ঘুম পড়িয়ে রাখা হতো এবং সে যদি খেতে না চাতো তখন তাকে তার উপর মারধর করা হতো। পরবর্তীতে আমাদের র্যাব 2 এবং র্যাব 8 এর দুটি অভিযানিক দল যৌথভাবে আমরা মঠবাড়িয়াতে অপারেশন করি এবং তাদের যে স্থানে তাদেরকে আটকে রাখা হয়েছিল সেই স্থান থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই সরি এবং সেখানে আমরা দেখতে পাই এবং আশেপাশে এলাকা থেকে জানতে পারি যে তিনি আরও অনেক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এখানে এবং তার মূলত মানুষকে ঠকিয়ে বা মানুষের সাথে প্রতারণা করে অর্থ নেওয়াই হচ্ছে তার একটা অন্যতম ব্যবসা হিসেবে তিনি এটাকে এই অর্থগুলি আদায় করেন এবং এখনও সেই অপরাধীদেরকে আমরা ধরতে পারিনি বাট তিনি আমাদের নজরদারির মধ্যে আছেন। অচিরেই আমরা হয়তো তাদেরকে গ্রেফতার করে আইনে হয়তো নিয়ে আসতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো কিছু বলার থাকে জি
আচ্ছা, এই জিনিসটা আজকে কেন আমরা প্রেস ব্রিফিং করলাম, কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনাগুলি কিন্তু অনেক বেশি ঘটছে এবং এই ঘটনাগুলি কিন্তু আমাদের কাছে আছে। আপনি যদি বর্তমান সময়ের যে অপহরণের যে প্যাটার্ন, এটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আসলে কিন্তু এই মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরির মাধ্যমেই কিন্তু তারা মূলত এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে। এছাড়াও আমরা দেখতে পাই যে আরও কিছু প্যাটার্ন আছে, যেমন আমরা যদি বলি যে কিছু উঠতি বয়সী যারা আছেন তারা নিজেদেরকে আত্মগোপন করেন এবং হয়তো তাদের পরিবারের কাছে তাদের মনোমালিন্য কোনো একটা বিষয়, এবং পরবর্তীতে তারা দাবি করেন যে তারা অপহরণ হয়েছেন এবং পরবর্তীতে তারা তাদের বাবা মার কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের অপহরণের নাটক সাজান। এটা আমরা কিন্তু পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাই যে কিছু কিছু অপহরণের বিষয় দেখা যায় যে যাদের বয়স হয়নি কিন্তু তারা বয়সের পূর্বেই, আমাদের দেশে যে প্রচলিত আইন অনুযায়ী যে বয়সের সীমা দেওয়া আছে সেই বয়সের পূর্বেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং তারা মূলত একটি কোর্ট ম্যারেজের কথা বলেন। কোর্ট ম্যারেজের কথা বলে তারা কিন্তু চলে যান, পরবর্তীতে পিতামাতা কিন্তু আমাদের কাছে আসেন অপহরণের অভিযোগ নিয়ে। এই বিষয়গুলি কিন্তু আসছে। তো আমাদের আজকে এই বিষয়গুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের অপরাধ কিন্তু সমাজে এখন বেশি ঘটছে আমাদের সচেতনতার অভাবে। সো আমরা চাই যে আমাদের আজকের যে ঘটনাটা, এই ঘটনার মাধ্যমে আমরা যে বিস্তারিত বললাম, এই বিস্তারিত ঘটনার মাধ্যমে আমরা যেন সচেতন হই। অপরিচিত কারোর সাথে সম্পর্ক বা তাকে বিশ্বাস করার পূর্বে অবশ্যই আমরা তার সব কিছু জেনে নিব। যেমন এই আবদুল্লাহ নূর তুষারকে যে অপহরণকারী, সে নিজেকে কিন্তু বাদল হাওলাদার তার নাম, কিন্তু সে নিজেকে কিন্তু হৃদয় নামে পরিচয় করিয়ে দিয়েছেন সবার সাথে, এবং তার কিন্তু বিস্তারিত কোনো তথ্যই এই ভিকটিমের পরিবারের কাছে ছিল না। কিন্তু আমরা সেই তথ্য প্রযুক্তির সহায়তায় সব কিছুর মাধ্যমে আমরা কিন্তু তার বিস্তারিত তথ্য উদ্ঘাটন করতে পেরেছি। সো আমরা বলতে চাই, সাধারণ যারা জনগণ আছেন কারোর সাথে কোনো সম্পর্ক বা কোনো ধরনের কোনো পরিচয় হওয়ার পরে, আপনার বিস্তারিত জানার পরেই মূলত তার সাথে মেলামেশা বা সব ধরনের তথ্য শেয়ার করবেন। আমরা পুরো বিষয়টা ফলো করতেছিলাম যে আপনি যেভাবে বললেন যে আসলে আমরা ঘটনাটার একপাক্ষিক বিষয়টা জানি কিনা সেটা বোঝার জন্য এখানে আমরা এই বিষয়টা যখন আমাদের কাছে আসেন, আমাদের কাছে মূলত কোতোয়ালি থানা থেকে আমাদের কাছে সহায়তা চায় এবং আমাদের কাছে তাদের সাথে যে কথোপকথন হচ্ছিল সেই কথোপকথনে তারা 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং পুরো প্রসেসের সাথে আমরা ছিলাম। এবং ছেলেকে যে শারীরিকভাবে আঘাত করা হয়েছে তার শরীরে সেগুলোর জখমের চিহ্ন আছে এবং তাকে যে ইনিশিয়াল পেমেন্টটা করা হয়েছিল তাকে কিন্তু কিছু টাকাও এই আসামিকে, আমি বলবো যে ভিকটিমের পক্ষ থেকে, এই যে আবদুল্লাহ নূর তুষারের পক্ষ থেকে তার মা তাকে উদ্ধারের জন্য কিছু টাকাও পেমেন্ট করেছিল। সো এর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে মূলত তাকে এখানে অপহরণের জন্যই মূলত তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে ছকটা আঁকা হয়েছিল সে তাকে মূলত পরিচয়ের মাধ্যমে তাকে ফাঁদে ফেলে তাকে প্রথমে একটা জায়গায় দেখা করে, তার পরবর্তীতে আরেকটু তার বিশ্বস্ততা অর্জন করার মাধ্যমে তাকে পরবর্তীতে আরও একটা জায়গায় নিয়ে যায়, যেটা হচ্ছে সোয়ারিঘাট, ঢাকা লঞ্চ টার্মিনাল। সেখানে নিয়ে যাওয়ার পরে মূলত চিপস কিনে দেওয়ার কথা বলে তাকে, ছেলেটাকে মায়ের কাছ থেকে আলাদা করে নেয়। নিয়ে যাওয়ার পরে তাকে একটু বাসে করে তাকে সরাসরি সে নিয়ে যায় হচ্ছে মঠবাড়িয়াতে, মানে লঞ্চ টার্মিনাল থেকে বের হয়েই তাকে মূলত মঠবাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রাখে। তো বাচ্চাটাকে যখন সেখানে আটকে রাখে তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর মাধ্যমে তাকে মূলত সেখানে আটকে রাখা হয় এবং সে যখন ঘুম থেকে উঠতো, সে যদি আবার ওষুধ খেতে যদি না চাইতো তখন তাকে মারধর করা হতো। এবং এই বাচ্চার মুখের স্বীকারোক্তি, তার মায়ের দেওয়া স্বীকারোক্তি, মোবাইল কনভারসেশন, তারপর হচ্ছে যে অর্থের লেনদেনের হিসাব এবং সব কিছু সামগ্রিক বিবেচনায় আমরা এটা নিশ্চিত হয়েছে যে এটা একটা অপহরণকারী এবং তারা মূলত পারিবারিকভাবে, সে এবং তার স্ত্রী যৌথভাবেই মূলত এই কাজটা করেছে। বাচ্চাটাকে সে কিন্তু প্রথম দেখেনি। বাচ্চাটাকে আমি কথা বলেছি, বাচ্চাটাকে সাথেও সে তার বন্ধুত্ব তৈরি করেছিল। বাচ্চা এর পূর্বেও যখন তার মা তার সাথে দেখা করতে যায় বা যখনই তার সাথে দেখা হয়েছে, সে বাচ্চাটাকে সবসময় সে আদর করতো এবং তাকে চিপস কিনে দিত। তখন আমি তার বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কেন গেলে, বলে আমাকে তো সবসময় আদর করতো, আমাকে সবসময় কিনে দিত, চিপস কিনে দিত, তো আমি সেই জন্যই তার সাথে গিয়েছি। তো তুমি আর কোনো কথা বলো না কেন, বলে আমি চিপস কিনে দিব, আমি উঠছিলাম, এরপর কি হয়েছে আমি বলতে পারি না। সম্ভবত তাকে বাসে উঠানোর পরেই তাকে সম্ভবত অজ্ঞান করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আগে আমরা অপহরণের রেকর্ড আমরা খুঁজেছি, তার নামে কোনো মামলা আমরা এখন পর্যন্ত পাই নাই তার পিসিপিআর চেক করে, বাট তার এলাকাতে অনেক ধরনের অপরাধের সাথে জড়িত বলে তার এলাকাবাসী তাকে বলেছে এবং তার অনেক ধরনের দেনা আছে এবং সে মানুষের কাছ থেকে বিভিন্ন সময় টাকা নেয় এবং সে এলাকায় থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সে মানে এলাকাতে সে কম থাকে, তার যে নিজস্ব যে এলাকা সেখানে সে কম থাকে, সে মূলত নারায়ণগঞ্জ, সাভার এইসব জায়গায় সে ঘোরাফেরা করে।
সে প্রথমে তাকে একবার বলেছেন সে জাহাজ নির্মাণ শ্রমিক, তারপরে সে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে বলে বিভিন্ন জায়গায় সে নিজেকে এভাবে উপস্থাপন করে। ভাই একটু অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন করবো আপনাকে, সেটা হচ্ছে র্যাব বাংলাদেশের যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী সংস্থা আছে তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্যতার জায়গায় জনগণের কাছে গিয়েছে। 5 আগস্ট পরবর্তী সময় অনেক আইন শৃঙ্খলা সংস্থা বিতর্কিত হয়েছে, তাদের কাছ থেকে মানুষের আস্থা চলে গেছে, কিন্তু র্যাবের প্রতি সেই আস্থাটা এখনো আছে। আমরা দেখছি 5 আগস্টের পরে আপনারা বিভিন্ন সময় উদ্যোগে কিংবা মামলা করে অনেক আসামিদের করছে, কিন্তু মোস্ট অনেকে যাদের আসলে পাবলিক দেখতে যাচ্ছে সামনে, সেই আসামিদের সেটা আমাদের পুলিশ সংস্থারও অনেকে আছে, একটু কেজার বুঝতে আসেন, তাদের ধরার ব্যাপারে আপনাদের অনীহা নাকি আপনারা তাদের বুঝছেন কোন জায়গায় আছে? 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা আরও এটা বাড়বে। আমার লাস্ট যে আমি যে প্রেস ব্রিফিংটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা 1170 জনকে গ্রেফতার করেছি। এর ভিতরে উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় 39 জনকে আমরা গ্রেফতার করেছিলাম। এরপরে যাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম 11 জন ছিল, এটা এখন 15 জনের মতো হবে। যাদেরকে অস্ত্র হাতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে তারা ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করেছিল, এরকম এটা অলরেডি 15 ক্রস করবে আমি আশা করছি। যেটা আমি লাস্ট যেদিন প্রেস ব্রিফিং করেছিলাম সেটা 11 জন ছিল। এছাড়াও আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলাবারুদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় 219টা অস্ত্র উদ্ধার করেছি। এগুলো হচ্ছে আমি এটা আপডেটেড আমার কাছে নাই, আপনাকে আমি সময় দিলে আমি আপডেটটা বলতে, যেটা লাস্ট মিডিয়া ব্রিফিং ছিল সেটা আমি বলছি আমি প্রায় 10,642 রাউন্ড অ্যামুনিশন কিন্তু আমরা তখন কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। এবং আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে এবং আমরা বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য থাকে এবং যদি কেউ আমাদেরকে দেন আমরা তাদেরকে সহায়তা করি না বা সেখানে কোনো কাউকে দেখা যাচ্ছে আমরা করছি না, এই ধরনের কখনোই হবে না। র্যাব সবসময় আপনাদের সাথে আছে, সাধারণ জনগণের সাথে আছে এবং আমরা সবসময় আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য যেটা আছে ম্যান্ডেট অনুযায়ী আমরা সেটাকে অনুসরণ করে আমাদের সর্বোচ্চ আমরা করে যাব। যেহেতু একটা বিষয় বাইরে থেকে প্রশ্ন আসছে, এর সাথে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে পুলিশের প্রায় 90 জন সদস্য এবং কর্মকর্তা মিলে যারা তাদেরকে এরেস্ট একটা তালিকা হয়েছে, সেটা অলরেডি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে আপনাদের র্যাবের এরকম কোনো তালিকা আছে যে কতজন গ্রেফতারের তালিকা একটা বিষয়, ওভারঅল কোনো তালিকা আছে না আপনাদের কাছে যাদেরকে গ্রেফতার অপেক্ষায় মানে র্যাবের সদস্য এবং ওভারঅল দুটি? আমি এর আগেরটা তো বলেছি যে আমাদের আপনি জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায় না এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায় না। এটা অন্যান্য অনেক বাহিনীর ক্ষেত্রে হয়েছে, কিন্তু র্যাবের কোনো সদস্য, আমাদের এখানে র্যাব একটি কম্পোজিট ফোর্স, এখানে কিন্তু প্রায় 8টা বাহিনী থেকে কিন্তু এখানে আমাদের বিভিন্ন সদস্যরা আসেন। সেখানে মূল যে প্রায় 44% কিন্তু আসে পুলিশ থেকে এবং এই সবচেয়ে বড় অংশটাই হচ্ছে পুলিশের এখানে। সো কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা অলমোস্ট 50%-এর কাছাকাছি, অর্ধেক। সো সেখানে কিন্তু এবং আমরা কিন্তু র্যাব খুবই একটা ছোট একটা বাহিনী, 10,000-এর কাছে প্লাস মাইনাস একটা ফোর্স আমরা। সো এই 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় না। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম। এখানে অনেক ধরনের সমস্যা ছিল কিন্তু আমাদের র্যাব ফোর্সেসে কখনোই কিন্তু কোনো সমস্যা হয়নি। এবং আমি এর আগেও আমরা বলেছি যে ছাত্র জনতার উপরে র্যাবের কোনো সদস্য লিথাল উইপেন, এটা তো আপনারা বুঝবেন, লিথাল, নন লিথাল, লেস লিথাল, এরকম কিন্তু কিছু ভাগ আছে অস্ত্রের। লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয়নি র্যাবের কোনো সদস্য দ্বারা। সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি, সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম, সেটার সাথে আমরা আছি এবং এই যে অভ্যুত্থান এটাকে সফল করার জন্য এখন আমাদের যা যা করণীয় আমরা কিন্তু সবই করে যাচ্ছি। এই বিষয়ে আমাদের কার্যক্রম আগের থেকে এখন আরও বেশি বেগবান হয়েছে। আপনারা আমাদের যে প্রেস রিলিজগুলো আমরা সবসময় দিচ্ছি, আমাদের 15টা ব্যাটালিয়ান সারা বাংলাদেশব্যাপী কাজ করছে, সেখানে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে আপডেটেড রাখছি। কিন্তু আজকে যে প্রেস ব্রিফিংটা করলাম এটা মূলত হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা যে এই ধরনের অপহরণকারীরা যারা আপনাদেরকে সাধারণ যে মানুষ আছে তাদেরকে ফুসলে বা কৌশলে তাদেরকে কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদে ফেলছে। এই কারণেই আজকে মূলত প্রেস ব্রিফিংটা করে যাতে সাধারণ মানুষ সচেতন হয়। আমি প্রশ্নটা করেছিলাম আপনাকে যে র্যাবের 5 আগস্টের আগে র্যাবের কার্যক্রম আমরা যেরকম দেখতাম, আলোচিত সমালোচিত যে ঘটনাগুলো দেশে ঘটতো সেই আসামি করতে তাদের মানে তাদের যে তৎপরতা সেটা খুবই দৃশ্যমান ছিল। তারা অনেকটা খুব কম সময়ের মধ্যে সেগুলো নিয়ে আসতো। আমরা 5 আগস্টের পরে কিছুদিন আপনারা একটু স্কুলিত থাকলেও এখন দেখছি আপনারা করছেন, কিন্তু কোনো রাঘব বোয়াল র্যাব ঘটছে না, যেটা র্যাবের স্ট্যাটাসের সাথে যায় না। কেন ঘটছে না? আপনাদের গোয়েন্দা তথ্য আছে যে তারা আসলে কোথায় আপনারা ধরার চেষ্টা করছেন? সেটা তো আমরা ধরলাম, 39 জনকে বললাম, 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা
মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বমোট, কিন্তু রাঘব গোয়াল বলতে আপনি আসলে কাকে বোঝাচ্ছেন একটু স্পেসিফিক করে বলেন, তাইলে আমি আরো বুঝতে পারবো। আমি তো বললাম যে 39। এখন যদি স্পেসিফিক করে বলি যে আমাদের পাবলিক বা মানুষ যাকে তাদের খুব বেশি করে দেখতে চাচ্ছে যে তারা সামনে আসুক, তাদের গ্রেফতার করা হোক। আপনাদের আমাদের পুলিশ সংস্থার ভিতরে যদি বলি দিদির যারা ছিলেন তৎকালীন সময়ের প্রধান, সে ওবায়দুল কাদের বলেন, এই যে এই মাপে যারা নেতা ছিলেন, এই ব্যাপারে আমরা 39 টোটাল 39 জনকে ধরেছি। বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল 39 ধরেছি, এবং এটা সংখ্যাটা আরও বেড়ে যাবে। এটা 39 হচ্ছে, আমি লাস্ট প্রেস ব্রিফিংয়ের কথা বলছি। এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে, আমরা কিন্তু ধরছি। আমি যদি একটু 30 সেকেন্ড দিদি হারুন, তারপরে অন্যান্য ওবায়দুল কাদের, নানক সহ এই যে আগুন, এদের বিষয়ে এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আমরা কাউকেই ছাড় দিব না, আমরা কাউকে ছাড় দিব না এবং দিব না, এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো।